হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তবে আমরা আজকে তোমাদের টেক্সট বইয়ের নির্ধারিত কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার যে মূল্যায়ন পদ্ধতি এবং যেটা নিয়ে তোমাদের এখন অনেক বেশি দুশ্চিন্তা হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে। তবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমাদের যে সিস্টেমে বা যে কোশ্চেন প্যাটার্ন অনুসারে তোমাদের এক্সামটা নেওয়া হবে বা মূল্যায়নটা করা হবে সেটা অনেকটাই তোমাদের ক্লাস 4-5-এর যে সিস্টেম ছিল সেটার সাথে মিল রয়েছে। সুতরাং চিন্তা করার খুব বেশি প্রয়োজন নেই, জাস্ট একটু তোমরা গাইডলাইনগুলো ফলো করো এবং সেভাবে নিজেদেরকে প্রস্তুত করে নাও যাতে করে খুব ভালো একটা এক্সাম দিতে পারো। ঠিক আছে? তো দেখো, এখানে প্রথমে কিছু গাইডলাইন দেওয়া আছে তোমাদের জন্য। এটা তোমাদের না জানলেও চলবে, তারপরও আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে তোমাদের যে কোশ্চেনটা থাকবে একটা অংশে হচ্ছে তোমার এনসিটিভির যে টেক্সট বইটা তোমরা এখন পড়ছো সেখান থেকে হচ্ছে তোমাদের দেওয়া থাকবে প্রশ্ন। আর যে আনসিনগুলো থাকবে তোমাদের এখানে দুইটা ভাগ থাকতেছে, একটা হচ্ছে সিন যেটা হচ্ছে তোমাদের টেক্সট বই থেকে আসে, আর একটা হচ্ছে আনসিন। এবং এই আনসিন কোশ্চেনগুলোও বা যে প্যাসেজটা আসবে সেটাও কিন্তু তোমাদের টেক্সট বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে শুরু করছি। যেটা তোমাদের জানা দরকার সেটা হচ্ছে যে এই যে তোমাদের একটা নির্দিষ্ট সিলেবাস দিয়ে দিয়েছে, এই সিলেবাসটা হচ্ছে তোমাদের দ্য মিসিং 10th ম্যান থেকে শুরু হয়েছে। ঠিক আছে? এই যে এইখান থেকে তোমাদের শুরু হয়েছে এবং এটা হচ্ছে তোমাদের বইয়ের 43 এবং 43 থেকে 50, অর্থাৎ তোমরা তোমাদের বইয়ের 43 নম্বর পৃষ্ঠা থেকে এখানে কিং লিয়ার অর্থাৎ এই যে 134 নাম্বার পেজ পর্যন্ত কিন্তু পড়বে। ঠিক আছে? এখানে প্রত্যেকটা অধ্যায় খুব ভালোভাবে পড়বে এবং প্রত্যেকটা অধ্যায়ের টপিকগুলা যেখানে যেখানে ওয়ার্ড মিনিং রয়েছে, তারপরে হচ্ছে কলাম রয়েছে, এই জিনিসগুলা খুব ভালোভাবে তোমরা কিন্তু পড়ে নিবে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের মেন বইয়ের যে সিলেবাসটা সেটা, অর্থাৎ দ্য মিসিং 10th ম্যান থেকে কিং লিয়ার পর্যন্ত। ওকে? তো তোমাদের পরীক্ষায় যেহেতু বেশ কিছু গ্রামার থাকবে সেহেতু তোমরা টেক্সটটা খুব ভালোভাবে পড়বে, কারণ তোমাদের এই টেক্সটের অর্থাৎ দ্য মিসিং 10th ম্যান যখন তোমরা পড়া শুরু করবে সেখান থেকে তোমরা দেখতে পাবে যে তোমাদের 44 পেজ থেকে 50 পেজ পর্যন্ত, অর্থাৎ এই যে দেখো 44 থেকে 50 নং পেজ পর্যন্ত তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ফাংচুয়েশন রয়েছে। হ্যাঁ, যে তুমি কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করবে, কোথায় তুমি ফুল স্টপ বা তুমি কোশ্চেন মার্ক দিবে, তারপর আশ্চর্যবোধক চিহ্ন দিবে, কমা ব্যবহার করবে, এই যে জিনিসগুলো অর্থাৎ পাংচুয়েশনের একটা বিস্তারিত চ্যাপ্টার হচ্ছে দ্য মিসিং 10th ম্যান। তো তোমরা যদি এটা একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এই যে এই পাংচুয়েশনটা ক্লিয়ার হয়ে গেল এবং পাংচুয়েশন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন হতে পারে। তোমাদের যে গ্রামারগুলো আসবে বলছে এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই গ্রামারগুলো হচ্ছে তোমরা এতদিন ধরে তোমাদের টেক্সট বইয়ে যা যা পড়েছো বা যে যে ছোটো ছোটো গ্রামারগুলো পড়েছো সেগুলোর আলোকেই হবে। ঠিক আছে? যেমন আর্টিকেল পড়েছো তোমরা, পাংচুয়েশন পড়েছো, হ্যাঁ, তারপর তোমরা হচ্ছে এই যে আ ডে ইন দ্য লাইফ অফ মিনাতে আমরা কিছু অ্যাডজেক্টিভ পড়েছিলাম, তাই না? যে মিনা ছিল কেমন, মিনা ছিল হেল্পফুল, তারপরে হচ্ছে ওই যে ছেলেটাকে দেখা যাচ্ছিল সে ছেলেটা ছিল হচ্ছে স্কেয়ার্ড, তারপর যে রাস্তাটার কথা বলা হচ্ছে সে রাস্তাটা ছিল স্লিপারি, ফিল্ডটা ছিল হচ্ছে স্লোপি, ওখানে একটা ডগের কথা ছিল, ডগটা ছিল হচ্ছে ফ্রাইটেনিং। এই যে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভগুলো সেই অ্যাডজেক্টিভ থেকেও তোমাদের কোশ্চেন আসতে পারে। সো তোমরা আ ডে ইন দ্য লাইফ অফ মিনাতে অর্থাৎ তোমাদের 53 থেকে, হ্যাঁ 51 থেকে হচ্ছে তোমাদের টেক্সটটা শুরু হয়েছে, 51, 52 এবং 53-এর উপরের অংশ পর্যন্ত হচ্ছে মিনার সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া আছে। এবং তোমার 7.2 লেসন থেকে অর্থাৎ 53 পেজের 7.2 লেসন থেকে হচ্ছে বিভিন্ন রকমের অ্যাডজেক্টিভ তোমরা জেনেছো। ঠিক আছে? 53, 54 এবং 55, আমি আবার বলছি 53, 54 এবং 55 এই পেজগুলো একটু ভালো করে পড়লে এখান থেকে তোমরা যে অ্যাডজেক্টিভগুলো পেয়েছো ইনশাআল্লাহ এই অ্যাডজেক্টিভগুলো থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন হতে পারে।
তোমাদের কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের টেক্সট বইয়ের সাথে রিলেভেন্ট হবে, সো ডোন্ট বি স্কেয়ার্ড। আবার তোমরা যখন 58 পেজে যাবে অর্থাৎ 7.5 লেসনে যাবে, সেখানেও তোমরা কিছু অ্যাডজেক্টিভ দেখতে পাবে, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে আচ্ছা একটু, হ্যাঁ 58 পেজও অনেকগুলো অ্যাডজেক্টিভ রয়েছে, যে মিনা ইজ হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি, অর্থাৎ ওখানে বেশ কিছু শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এই জিনিসগুলো তোমরা 59, 58 পেজও পাবে, 59 এবং 60 পেজে, ঠিক আছে? অর্থাৎ তোমরা টোটাল 60 পেজ পর্যন্ত খুব ভালোভাবে পড়বে। এরপর দেখো পোলাইটনেসের ক্ষেত্রে, পোলাইটনেসের যে চ্যাপ্টারটা 67 পেজ থেকে শুরু হয়েছে, সেটা তোমরা খুব ভালোভাবে করবে। ওখানে আমরা কিন্তু 9.4-এ একটা ছোট্ট ডায়লগ দেখতে পেয়েছি। তোমাদের হয়তো এরকম কোনো ডায়লগ লিখতেও বলতে পারে, অথবা মডেল ভার্বের যে ব্যবহারগুলা, অর্থাৎ 70 পেজ থেকে আমরা ঘরগুলা করেছিলাম। এই মডেল ভার্বের যে বিভিন্ন ব্যবহার রয়েছে এগুলোও আসতে পারে। হ্যাঁ, 9.4, 9.5, হ্যাঁ এগুলো একটু খুব ভালোভাবে তোমরা করবে প্রতিটা জিনিস, এবং 9.6ও, তাহলে কিন্তু তোমাদের জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপরে হচ্ছে মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড। হ্যাঁ, এটাও খুব সুন্দর একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ভিডিও আমার এখানে আপলোড করা আছে। দেখো এখানে যেই চ্যাপ্টারগুলোর কথা বলা হচ্ছে, সে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তোমাদের যার যেটা তে সমস্যা, বা তোমরা যদি একদম প্রথম থেকে আবার একটু নিজেদের রিভাইজ করতে চাও, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো। আশা করছি তোমরা উপকৃত হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড, এটা পড়েছো। তারপরে হচ্ছে মাই বুকস তোমরা পড়েছো। মাই বুকসের ক্ষেত্রে যে 100 পেজ থেকে, এখানেও কলাম এর সাথে কলাম বি এর একটা মিলের যে ব্যাপারটা রয়েছে, সেরকম কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ 102 পেজে, হ্যাঁ, কলাম এর সাথে কলাম বি এর মিল, এরকম কোশ্চেন তোমাদের আসতে পারে। সুতরাং কলামের মিলগুলা কিন্তু তোমরা একটু ভালো করে দেখবে। তারপরে হচ্ছে এখানে 103 অর্থাৎ 103 নাম্বার পেজে যেটা রয়েছে, সেটা হচ্ছে চুজ দ্য বেস্ট আনসার। হ্যাঁ, অর্থাৎ তোমাকে একটা প্রশ্নের 4টা উত্তর দিয়ে দিবে, এবং এটার মধ্যে যেটা সঠিক সেটাই তুমি বাছাই করে নিবে। এই জিনিসটা তোমরা খেয়াল করবে এবং ভালোভাবে পড়ে নিবে। তারপরে হচ্ছে আরশিস লেটার, যেটা এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আরশি হচ্ছে তার ম্যামকে চিঠি লিখেছিল, তো বা তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখছো, এই টাইপের বিভিন্ন বিষয় ছিল। মানে কীভাবে তোমরা ইমেল লিখতে পারো, কিভাবে একজনকে লেটার লিখতে পারো, হ্যাঁ, বা দরখাস্ত কিভাবে লিখতে পারো, সেই ব্যাপারগুলো আমরা এই চ্যাপ্টারে শিখেছিলাম। এখান থেকে তোমাদের যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। হয়তো তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলতে পারে, অথবা একটা ফর্মাল লেটার লিখতে বলতে পারে, অথবা একটা ইমেল। এই 3টা প্যাটার্নের মধ্যে, অর্থাৎ ইমেল, অ্যাপ্লিকেশান এবং লেটার, এই 3টার মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আ ফ্রেশ পেয়ার অফ আইস। হ্যাঁ, এগুলো প্রত্যেকটার ভিডিও কিন্তু আমার এখানে দেওয়া আছে। ফ্রেশ পেয়ার অফ আইসে যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওখানে হচ্ছে রিঅ্যারেঞ্জের ব্যাপার আছে। যেমন তোমাদের 113 নম্বর পেজে যেটা রয়েছে, জিনিসগুলা, বাক্যগুলো ছোট ছোট করে এলোমেলো অবস্থায় আছে, তোমরা সেটাকে সাজিয়ে একটা গল্প তৈরি করবে। তো এইভাবে করে তোমরা কিং লিয়ার পর্যন্ত পড়ে শেষ করবে। ওকে, আচ্ছা, এবার পরবর্তীতে কি দেওয়া আছে সেটা দেখি আমরা। আচ্ছা, তোমাদের অ্যাসেসমেন্ট সিস্টেমটা কীভাবে হবে সেটার একটা ধারণা দিয়েছে। এখানে হচ্ছে তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্ট হবে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হচ্ছে 30%-এর, আর সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে 70%-এর মধ্যে হবে, ঠিক আছে? সামেটিভ যেটা মানে কোশ্চেন পেপারটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা সে অনুসারে আনসার করবে। আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হচ্ছে বিভিন্ন কাজ অনুসারে তোমরা পাবে। যেমন হচ্ছে তোমাদের টিচার যদি তোমাদেরকে কোনো হোমওয়ার্ক দেয়, সেটার উপরে তোমরা 10 মার্ক পাবে। তারপরে হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক আছে, অর্থাৎ গ্রুপ ওয়ার্ক অথবা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক থাকতে পারে। হ্যাঁ, কোনো একটা চার্ট বানানো বা এটা কমপ্লিট করা, এগুলোর উপর থাকতে পারে। হ্যাঁ, তো সেটার উপরে হচ্ছে তোমাদের
10 নাম্বার। এরপর ধরো তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট থাকতে পারে অথবা কোনো প্রজেক্ট ওয়ার্ক টিচার বলতে পারে যে তোমরা এটা করে নিয়ে আসো, হ্যাঁ, সেটার উপরে থাকতে পারে তোমাদের 10 নাম্বার। এইভাবে টোটাল হচ্ছে 30 নাম্বার থাকবে। ওকে, এখন দেখো আমরা আমাদের মূল যে জায়গাটা সেটাতে ফোকাস করছি, অর্থাৎ তোমাদের সামেটিভ অ্যাসেসমেন্টটা ঠিক কোন প্যাটার্নে হবে। এতক্ষণ তো আমরা সিলেবাস সম্পর্কে জানলাম যে সিলেবাস কতখানি, আর হচ্ছে তোমার সিএ নাম্বারটা তোমরা কিভাবে পাচ্ছ, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা তোমরা কিভাবে পাচ্ছ 30 নাম্বার, সেটা সম্পর্কে জানলাম। এখন এখানে দেখো যে 30% নাম্বারের কথা আমাদের অলরেডি চলে গেছে। এখন 70% যে নাম্বারটা সেটা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, যে এখানে লিখাই আছে রিটেন, হ্যাঁ, টাইপ অফ এক্সামিনেশন হচ্ছে রিটেন, অর্থাৎ লিখিত পরীক্ষা, এবং সেটা হচ্ছে 3 ঘন্টার একটা পরীক্ষা হবে, যেটা তোমরা আগেও অনেকবার দিয়েছো এই ধরনের পরীক্ষা ছোটোবেলাতে, এবং এটাতে হচ্ছে তোমাদের টোটাল 100 মার্কস। হ্যাঁ, এখন দেখো তোমাদেরকে কিভাবে আনসারগুলো করতে দেওয়া হবে। এখানে বলা আছে যে তোমাদের প্রথম যে টেক্সটটা আসবে, অর্থাৎ এটা তোমাদের বই থেকে আসবে, সেখানে একটা এমসিকিউ থাকবে, শর্ট আনসার অ্যান্ড কোশ্চেন থাকবে, ট্রু ফলস থাকবে, ম্যাচিং থাকবে, হ্যাঁ, এবং এই পাশে হচ্ছে টোটাল নাম্বারটা যোগ করা আছে, কোনটাতে কত নাম্বার। যেমন প্রথমটাই হচ্ছে 5 নাম্বার, দ্বিতীয়টার জন্য হচ্ছে 10 নাম্বার, তৃতীয়টার জন্য ট্রু ফলসের জন্য হচ্ছে 5 নাম্বার, ম্যাচিংয়ের জন্য হচ্ছে 10 নাম্বার। তো আর একটু পরে তোমাদের কোশ্চেনের যে একটা নমুনা, একটা স্যাম্পল, সেটা দেখিয়ে দিব, যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, সেটা দেখালে তোমরা বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। তারপর রয়েছে হচ্ছে 10 মার্কের অ্যাপ্রিসিয়েটিং পয়েমস, অর্থাৎ তোমাদের কবিতার একটা অংশ থাকবে, সেখান থেকে শর্ট আনসার থাকতে পারে, তারপরে হচ্ছে 1 ওয়ার্ড অথবা নাম্বার আনসার থাকতে পারে, ম্যাচিং রাইমিং ওয়ার্ডস থাকতে পারে, এবং রাইমিং ওয়ার্ডস কিন্তু তোমরা পড়েছো, তাই না? তোমাদের কি যেন লিটল হুড কবিতাতেও পড়েছো, ওই যে রেড লিটল। তারপরে হচ্ছে একদম প্রথম দিকে লিটল থিংস একটা কবিতা পড়েছিলে, হ্যাঁ, সেটাতেও লিটল রেড এবং লিটল থিংস দুটা কবিতাতেই কিন্তু তোমরা রাইমিং ওয়ার্ড সম্পর্কে ধারণা পেয়েছিলে। এরপর দেখো গ্রামারে যেটা রয়েছে সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, সেটা 10 নাম্বার। আর পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনের জন্য তোমরা কি পড়বে সেটা কিন্তু আমি বলে দিয়েছি, যে দ্য মিসিং 10th ম্যান নামে যে চ্যাপ্টারটা, এটা খুব ভালোভাবে বুঝে বুঝে পড়বে। ওখানকার প্রত্যেকটা টাস্ক আরেকবার তোমরা রিভাইজ করবে অথবা কমপ্লিট করবে, এবং এটার জন্য প্রয়োজনে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপরে হচ্ছে ইউজেস অফ অ্যাডজেক্টিভস, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার সিনোনিমস আসতে পারে, হ্যাঁ, রাইটিং সেন্টেন্সেস ইউজিং অ্যাডজেক্টিভস, অর্থাৎ অ্যাডজেক্টিভ ব্যবহার করে কিছু সেন্টেন্স মেকিং করতে বলতে পারে তোমাদেরকে। তারপরে হচ্ছে যেটা বলেছে যে আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভস, অর্থাৎ অ্যাডজেক্টিভ খুঁজে বের করা, অ্যান্ড করসপন্ডিং নাউন্স ইন আ গিভেন টেক্সট। এই যে এই ধরনের ছোটো ছোটো টাস্কগুলো, অর্থাৎ টোটাল কথা হচ্ছে তোমরা অ্যাডজেক্টিভটা খুব ভালোভাবে পড়বে, আর হচ্ছে সিনোনিমগুলা, অর্থাৎ তোমাদের এই বইয়ের চ্যাপ্টার অনুসারে তোমরা বইয়ের পিছনের দিকের যে এটা রয়েছে তোমাদের সিনোনিম এবং মেকিং সেন্টেন্স রয়েছে, সেটা একটু ভালো করে পড়ে নিও, তাহলে তোমাদের জন্য উপকার হবে। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে এই যে তোমাদের গ্লোসারি থেকে, অর্থাৎ 153 নম্বর পৃষ্ঠা থেকে যে চ্যাপ্টার ওয়াইজ ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো পড়ার জন্য কিন্তু আগেই বারবার বলেছিলাম। তো সেই কাজটা তোমরা একটু করবে। আর হচ্ছে অ্যাডজেক্টিভগুলো পড়বে। অ্যাডজেক্টিভের জন্য হচ্ছে মিনার যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটাই তোমরা রিভাইজ করবে, তাহলেও কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, এই যে অ্যাডজেক্টিভ সম্পর্কে ডে ইন দ্য লাইফ অফ মিনাতে তোমরা প্রচুর অ্যাডজেক্টিভ পাবে, ঠিক আছে, ওটা ভালো করে পড়বে। এরপরে হচ্ছে রাইটিং লেটার্স, ইমেল আর টেক্সট মেসেজেস, ঠিক আছে। এটা হচ্ছে আরশিস লেটার নামে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেইখানে কিন্তু তোমরা পাবে, অর্থাৎ তোমরা কিভাবে তোমাদের টিচারের কাছে লিখবে একটা আবেদনপত্র, বন্ধুর কাছে কিভাবে একটা চিঠি বা ইমেল লিখবে, সেই ব্যাপারগুলো একটা করে প্যাটার্ন তোমরা শিখে নিবে, এবং ওই প্যাটার্ন অনুসারে যে কোনো ইমেল আসলে তোমরা লিখতে পারবে। এরপর হচ্ছে রাইটিং স্টোরিজ, অর্থাৎ একটা ছোট গল্প লিখতে বলতে পারে তোমাদেরকে। আর রাইটিং ডায়লগস, একটা ডায়লগ লিখতে বলতে পারে। তো ডায়লগের ধারণাও কিন্তু আমরা ওই যে পোলাইটনেসের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে কিন্তু আমরা পেয়েছি, তাই না, যে টিচারের সাথে কিভাবে তারা একটা ডায়লগ করলো, একটা স্টুডেন্ট এবং একটা টিচারের,
তো এইভাবে কোনো একটা ডায়লগ তোমাদের করতে দিতে পারে, যে হতে পারে তোমাদের কোনো ফ্রেন্ডদের সাথে কোনো একটা টপিক নিয়ে একটা ডায়লগ লিখতে বলবে। তো ডায়লগ লেখার বেশ কিছু প্যাটার্ন রয়েছে, তোমরা এগুলো অনুসরণ করলে যে কোনো ডায়লগ সহজে লিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মূল কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা হবে ঠিক এইরকম। হ্যাঁ, অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024 এটা স্যাম্পল কোশ্চেন দিয়েছে তোমাদেরকে। তারপর দেখো, এইরকম করে একটা প্রথম টেক্সট দেওয়া থাকবে, অর্থাৎ একটা ছোট্ট প্যাসেজ থাকবে কোনো একটা বিষয় সম্পর্কে। হ্যাঁ, তারপর এই টেক্সট অনুসারে তোমাদেরকে এখানে প্রথমে যেটা বলবে যে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ এখানে অনেকগুলা, এই প্রশ্নটার জন্য অনেকগুলা অর্থাৎ 4টা অপশন দেওয়া আছে। হ্যাঁ, এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক সেটাই হচ্ছে তোমরা ফাইন্ড আউট করবে, এবং সেটার জন্য তোমাদেরকে আগে এই টেক্সটটা, যে টেক্সটটাই দেওয়া থাকুক, এমন না যে এটাই থাকবে, কিন্তু এইরকমই তোমাদের বই থেকে একটা ছোট্ট হয়তো বা কোনো একটা প্যাসেজ তুলে ধরবে, সেটা তোমরা একদম রিডিংটা লাইন বাই লাইন খুব ভালোভাবে পড়বে। এবং পড়ার পরে হচ্ছে তোমরা কি করবে, পড়ার পরে হচ্ছে এখান থেকে যেটা সঠিক উত্তর সেই আনসারটাই শুধু বইয়ে লিখবে। এবং লিখার একটা প্যাটার্ন আমি দেখিয়ে দিচ্ছি আগের মতো করে। এরকম লিখবে যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 লিখে এ লিখবে, লিখে এবার এখানে নাম্বার 1-এর জন্য কোনটা সঠিক শুধু সেই নামটা এখানে লিখে দিবে, ঠিক আছে। আবার 2 নম্বরেও সেম, খাতে এভাবে করে 2টা লিখবে, লিখে এখানে আনসারটা যে সেই আনসারটা এইভাবে করে লিখে দিবে। তো এইভাবে করে তোমরা 1 2 3 4 এভাবে করে এভাবে পুরোটা কমপ্লিট করবে। এখানে 5টা থাকবে, টোটালটা তোমরা কমপ্লিট করে নিবে। ওই 5টা শেষ হয়ে যাওয়ার পর তোমরা হচ্ছে বি নাম্বারে চলে যাবে। হ্যাঁ, বি নাম্বারে হচ্ছে তোমাকে কি বলেছে দেখো, রাইট শর্ট আনসার্স টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই যে নিচে কোশ্চেনগুলো দেওয়া আছে, আরও 5টা কোশ্চেন দেওয়া আছে, এই 5টা কোশ্চেনের উত্তর শর্ট করে লেখার জন্য। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা বলেছে, হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচারস ইন বাংলাদেশ ডিফার ফ্রম দোজ ইন দ্য ইউকে। কীভাবে ইউকের সাথে অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের পরিবার গঠন বা পারিবারিক গঠনের পার্থক্য রয়েছে, সেটা লিখো। তো এই জিনিসটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে যে টেক্সটটা দেওয়া আছে প্রশ্নে সেখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানার জন্য তোমার যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা ভালোভাবে বুঝতে হবে এবং সেই অনুসারে আনসার করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো বলেছে হচ্ছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এখানে যে স্টোরিটা দেওয়া আছে, যে দ্য ব্রেভ জার্নি নামে একটা স্টোরি দেওয়া আছে, এই স্টোরিটা তোমাদেরকে ভালোভাবে পড়তে বলেছে এবং এটা অনুসারে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে দেখো, এখানে প্রথমে এই নাম্বারে যেটা বলেছে যে রিড দ্য স্টেটমেন্টস, এই যে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এই স্টেটমেন্টগুলো প্রত্যেকটা পড়তে হবে। অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, এবং তুমি খুঁজে বের করবা যে এগুলো ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তাহলে ট্রু লিখবে, আর যদি ফলস হয় তাহলে প্রথমে ফলস লিখবে, লিখে কী করবে, গিভ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটাও তোমাকে লিখে দিতে হবে। তো এগুলো তোমরা 4 5 এবং 3তেও করেছো, আশা করছি যে এটা নিয়ে বুঝতে তোমাদের অসুবিধা হবে না। ট্রু হলে তো কোনো সমস্যাই নেই, জাস্ট হচ্ছে TRUE ট্রু লিখে দিবে। ফলস হলে প্রথমে তুমি ফলস লিখবে, FALSE ফলস। এরপরে হচ্ছে কারেক্ট আনসার কি, কারেক্ট আনসার এভাবে লিখে হচ্ছে এবার তোমার যেটা কারেক্ট আনসার সেটা এভাবে করে লিখে দিবে, ঠিক আছে। তারপর দেখো, তারপরে হচ্ছে একটা কলাম আসবে। হ্যাঁ, কলাম আমরা অলরেডি অনেকবার করেছি। এখানে বলেছি রিড দ্য স্টোরি অ্যাগেন অ্যান্ড ম্যাচ কলাম A উইথ কলাম B, অর্থাৎ কলাম এর সাথে কলাম বিটা কী করবে তোমরা, ম্যাচ করবে। এই যে এই পাশের সাথে কোনটা মিলবে এই পাশে, সেটা হচ্ছে তোমরা ম্যাচ করে খাতায় লিখবে। যেমন এর সাথে কোনটা মিলছে, মনে করো যে আমি বললাম আরিফস হোম, আমি জাস্ট একটু বোঝার জন্য বলছি, ঠিক আছে। এর সাথে মনে করো যে আমাদের নাম্বার 2ই মিললো, তাহলে তুমি আনসারটা লিখবে কি, A+2 এভাবে করে লিখে দিবে, ঠিক আছে। দ্যাটস ইট। এরপর দেখো, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস। হ্যাঁ, কবিতা নিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে। এখানে একটা কবিতা দেওয়া থাকবে তোমাদের জন্য।
এখানে দেখো এরকম একটা যে কোনো একটা ছোট্ট কবিতা দেওয়া থাকবে, এই কবিতার আলোকে তোমাকে কোশ্চেন করবে। এই নাম্বারে যে কোশ্চেনটা করেছে দেখো, যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পয়েম, এই কবিতায় যে ছোট্ট ছেলেটি ছিল তার নাম কি। তো সেটার জন্য অবশ্যই তোমাকে কবিতাটা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে। প্রত্যেকটা টপিক মানে তোমার অর্থটা বোঝার চেষ্টা করবে প্রথম, তারপর আনসার দিবে। এখানে 3টা কোশ্চেন থাকবে এই কবিতা থেকে, এবং এখান থেকে তুমি অর্থ খুঁজে বের করে প্রশ্নগুলোরও উত্তর বের করবে। এরপর দেখো, হাউ মেনি স্ট্রেঞ্জার্স আর দেয়ার ইন দ্য পয়েম, এই কবিতায় কয়টা স্টেঞ্জা রয়েছে। তো এই যে স্টেঞ্জা অথবা রাইমিং ওয়ার্ডস, এগুলা সম্পর্কে কিন্তু তোমাদের লিটল থিংস যে কবিতাটা ছিল সেই কবিতার 18 নম্বর পৃষ্ঠায় অর্থাৎ 2.5 যে লেসনটা ছিল সেই লেসনে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। যারা স্টেঞ্জা, রাইমিং বা পয়েম কাকে বলে এগুলি জানো না, অথবা কিভাবে রাইমিং ওয়ার্ডসগুলো ম্যাচ করতে হয় জানো না, তারা কিন্তু এই 18 নম্বর পৃষ্ঠার অর্থাৎ লেসন 2.5-এর যে ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নিতে পারো, তাহলে এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো রাইমিং ওয়ার্ডসের কথা বললাম, এখানে রাইমিং ওয়ার্ডস দেওয়া আছে। তো তোমরা যদি এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু যেই কবিতা থেকে তোমাদের প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু আনসার করতে পারবে। এবার দেখো আমরা কিন্তু গ্রামার পার্টে চলে এসেছি। গ্রামারে যেটা বলেছে এই যে পাংচুয়েশন এবং ক্যাপিটাল মার্কসের কথাই বলছে। এখানে বলছে দেখো, রিড দ্য ফলোয়িং স্টোরি, অর্থাৎ নিচের গল্পটি পড়ো, অ্যান্ড রিরাইট ইট, এবং পুনরায় লিখো এটা, ইউজিং ক্যাপিটাল লেটার্স আর পাংচুয়েশন মার্কস ওয়্যার নেসেসারি। যেখানে যেখানে তোমার ক্যাপিটাল লেটার ব্যবহার করা দরকার অথবা পাংচুয়েশন মার্ক ব্যবহার করা দরকার সেটা ব্যবহার করে এই যে গল্পটা সেটা আরেকবার লিখবে। তো এখানে বিভিন্ন জায়গায় হচ্ছে তোমার ফুল স্টপের দরকার আছে, হ্যাঁ, কোথাও তোমার ক্যাপিটাল লেটার ইউজ করার দরকার আছে। তো সেইভাবে কিন্তু তোমরা এটা লিখবে। যেমন ধরো আমি জাস্ট একটু তোমাদেরকে আইডিয়া দিচ্ছি, ইন আ স্মল ভিলেজ ইন বাংলাদেশ, হ্যাঁ, দেয়ার ওয়াজ আ রিভার। এই যে এখানে ইন আ স্মল ভিলেজ ইন বাংলাদেশের পর একটা কমা হতে পারে, হ্যাঁ, এরপর দেয়ার ওয়াজ আ রিভার ওয়ার চিলড্রেন লাভ টু প্লে, এখানে ফুল স্টপ ওনারা দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে এই যে ওয়ান ডে কথাটা লিখলো, ওয়ান ডের ওটা ক্যাপিটাল লেটার হবে যেহেতু এটা দিয়ে একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে। তো এইটাই হচ্ছে তুমি কি করবা, ভালো করে যেখানে যেখানে ক্যাপিটাল লেটার ইউজ করা দরকার সেখানে সেখানে ক্যাপিটাল লেটার ইউজ করবে। এবং এটার জন্য আমি আবারও বলছি, দ্য মিসিং 10th ম্যানের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা ভালো করে তোমরা খেয়াল করে পড়বে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে অতটুকু পড়লেই কিন্তু তোমাদের যথেষ্ট হয়ে যাবে। ওখানে যে যে রুলসগুলো দেওয়া আছে সেগুলো ফলো করলেই তোমরা কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে। যে টাইপেরই মানে যেই ধরনেরই কোশ্চেন আসুক অথবা যেই গল্পটা থেকে তোমাকে পাংচুয়েশনটা সলভ করতে বলুক না কেন তুমি পারবে। এরপর দেখো অ্যাডজেক্টিভের কথা কি বলছে এখানে বলছে হচ্ছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, খুব মনোযোগ সহকারে প্যাসেজটা পড়ো। আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস ইন দ্য টেক্সট, এবং এই যে টেক্সটটা থেকে তুমি 5টা অ্যাডজেক্টিভ খুঁজে বের করবে। অ্যান্ড রাইট দেয়ার সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো, এবং নিচে যে টেবলটা দেওয়া আছে এই টেবলের তার সিনোনিমটাও লিখতে হবে। অর্থাৎ এই প্যাসেজটা থেকে তুমি কি করবে, তুমি যে কোনো 5টা অ্যাডজেক্টিভ খুঁজে বের করবে এবং সেই অ্যাডজেক্টিভের আরেকটা সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কি হতে পারে সেটাই লিখবে। যেমন ধরো আমরা সহজে পেয়ে গেলাম হচ্ছে ওয়াইজ, তারপর হচ্ছে হেল্পফুল। এখন ওয়াইজের আরেকটা সিনোনিম কি হতে পারে, তারপর হেল্পফুলের আরেকটা সিনোনিম কি হতে পারে, বা এই যে তুমি পেয়েছো হচ্ছে কাম অথবা জেন্টেল, তো এখানে কাম লিখতে পারো, আরেকটা তুমি জেন্টেল লিখতে পারো। এখন জেন্টেলের আরেকটা সমার্থক শব্দ কি হবে সেটা এখানে তোমরা লিখবে। দেখো আমি কিন্তু তোমাদেরকে একদম আমার 6-এর ভিডিও বানানো আমি যখন শুরু করেছি তখন থেকে কিন্তু আমি আমার অলমোস্ট অনেকগুলো ভিডিওতে কিন্তু বলেছি যে দেখো আমরা কিন্তু যত বেশি ওয়ার্ড মিনিং শিখবো, যত বেশি সিনোনিম শিখবো, আমাদের কিন্তু তত বেশি ভোকাবুলারি বাড়বে এবং ইংরেজির যে জটিলতা সেটা কিন্তু কমে যাবে। আমি তোমাদেরকে বারবার কিন্তু শব্দার্থ শিক্ষার প্রতি জোর দিয়েছিলাম এবং সিনোনিম পড়তে বলেছিলাম অনেক বেশি। এখন সেই জিনিসগুলোই কিন্তু এখানে কাজে দিচ্ছে। তো এখন দেখো
এখানে তোমাকে আরেকটা কাজ করতে বলেছে, সেটা হচ্ছে রিড দ্য কনভারসেশন, অর্থাৎ এখানে যে একটা ডায়লগ বা কথোপকথন আছে সেটা পড়ো, অ্যান্ড রাইট 3 সেন্টেন্সেস টু ডেসক্রাইব রুমি ইউজিং অ্যাটলিস্ট 5 অ্যাডজেক্টিভস। এবং এই যে রুমি নামের যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টার সম্পর্কে তুমি 3টা বাক্য লিখবে, আর এই 3টা বাক্যের অবশ্যই রুমি সম্পর্কে 5টা অ্যাডজেক্টিভ থাকতে হবে, ঠিক আছে? যে রুমি আসলে কেমন বা এখানে কি বলা হচ্ছে এটা তোমরা একটু ভালো করে পড়ে রুমি সম্পর্কে তোমরা 5টা অ্যাডজেক্টিভ লিখবে। এরপরে বলেছে সি নাম্বারে যে রিড দ্য প্যাসেজ বিলো, নিচের যে প্যাসেজটা আছে সেটা পড়বে, দেন আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস অ্যান্ড রাইট দ্য নাউন দে রেফার টু ইন দ্য ফলোয়িং টেবল। এখানে কি করবে, 5টা অ্যাডজেক্টিভ ব্যবহার করবে এবং এই অ্যাডজেক্টিভগুলোর নাউন কি হতে পারে সেটাই হচ্ছে তোমরা তোমাদের পরে যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলের মধ্যে লিখবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এখানে যেটা বলেছে যে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট মডেল ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখানে এই যে এ বি সি থেকে ই পর্যন্ত 5টা সেন্টেন্স দিয়েছে এবং এখানে তোমরা কিভাবে মডেল ভার্ব ইউজ করে এই কোশ্চেনগুলি করতে পারো। যেমন প্রথমটা বলছে রিকোয়েস্ট, তো রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা সাধারণত কি ব্যবহার করে থাকি? আমরা রিকোয়েস্টের ক্ষেত্রে হচ্ছে অনেক সময় মেয়ে ব্যবহার করে থাকি, অথবা খুড দিয়ে শুরু করতে পারি, তাই না? মেয়ে, খুড, ক্যান, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা খুড বা মেয়ে ব্যবহার করি। তারপরে হচ্ছে এরপর একটা বলেছে অব্লিগেশন, অব্লিগেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে মাস্ট বা হ্যাভ টু ব্যবহার করি। এরপরে বলা হচ্ছে পসিবিলিটির কথা, পসিবিলিটির ক্ষেত্রে আমরা মে অথবা মাইট ব্যবহার করে থাকি। এবং এই জিনিসগুলো হচ্ছে তোমরা তোমাদের পোলাইটনেসের যে চ্যাপ্টারটা রয়েছে ইউনিট 9 খুব ভালোভাবে পড়বে, এবং ইউনিট 9-এর 9.4 যে লেসনটা রয়েছে সেই লেসনে এবং 9.5 লেসনেও বিস্তারিত এগুলো সম্পর্কে বলা হয়েছে এবং বিভিন্ন শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, সেগুলা একটু মনোযোগ দিয়ে করবে, তাহলে কিন্তু তোমরা এই ধরনের কোশ্চেন আসলে আনসার করতে পারবে, ঠিক আছে? এই যে এখানে আবার পোলাইট রিকোয়েস্ট, তারপর অব্লিগেশন সম্পর্কে বলা হয়েছে। তো এখন অব্লিগেশনের ক্ষেত্রে আমরা কোন কোন ওয়ার্ড ব্যবহার করি, পোলাইটনেসের ক্ষেত্রে মানে রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা কোন কোন মডেল বার ব্যবহার করে থাকি সেটা তোমাদেরকে জানতে হলে তোমাদের ইউনিট 9 যে প্যাসেজটা যে ইয়েটা রয়েছে, লেসনগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে পড়বে। আমরা এখন একদম শেষ দিকে চলে এসেছি, অর্থাৎ পার্ট ডিতে। এখানে দেখো, এখানে হচ্ছে বলা হচ্ছে যে সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ এক্স হাই স্কুল, তুমি এক্স নামে যে কোনো একটা হাই স্কুলের ছাত্র। কাইট ফেস্টিভ্যাল ইজ গোয়িং টু বি হেল্ড ইন ইউর স্কুল, তোমাদের স্কুলে গুড়ি প্রতিযোগিতা বা গুড়ি উৎসবের আয়োজন করা হচ্ছে। ইউ ওয়ান্ট টু ইনভাইট উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার টু ভিজিট দ্য ফেস্টিভ্যাল, এবং তুমি বা তোমরা কি করতে চাচ্ছ, তোমাদের উপজেলার যে মাধ্যমিকের যে এডুকেশন অফিসার বা শিক্ষা অফিসার রয়েছে তাকে ইনভাইট করতে চাচ্ছ। তো কীভাবে লিখবে, ওনাকে কীভাবে ইনভাইটেশন পাঠাবে, হ্যাঁ, সেই একটা প্যাটার্ন ফলো করে তোমাকে এটা লিখতে হবে। তো এমন না যে তোমার এটাই আসবে, তোমার অন্য কিছু আসতে পারে। তুমি তোমার ম্যামের কাছ থেকে কিভাবে ধরো একটা লিভ নিবে, ছুটি চাইবে, সেটাও আসতে পারে। এরকম বিভিন্ন টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে। সেই জন্য তোমরা একটা ইমেল, একটা লেটার এবং অ্যাপ্লিকেশানের যে ফরম্যাট আছে সেগুলো একটু শিখে রাখবে। এরপর কি বলেছে দেখো 8 নম্বরে বলেছে লাস্ট মানডে ইউ ভিজিটেড আ হিস্টোরিক্যাল প্লেস, গত সোমবারে তুমি একটা ঐতিহাসিক জায়গা ভ্রমণে গিয়েছো, পরিদর্শনে গিয়েছো। ইট হ্যাজ আ ডিপ ইমপ্যাক্ট অন ইউর মাইন্ড, এটার একটা দারুণ প্রভাব তোমার মনের উপর পড়েছে। ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার কোনো একজন বন্ধুর সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করতে চাও। নাও রাইট আ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, এখন তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটা কি লিখো, কনভারসেশন অথবা ডায়লগ লিখো, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে কথোপকথন। তো কথোপকথন লেখার একটা নিয়ম আমরা ফলো করি অনেক ক্ষেত্রে, যে হ্যালো, হাউ আর ইউ দিয়ে বেশিরভাগ সময় আমরা শুরু করি, অথবা গুড মর্নিং, হাউ আর ইউ, এভাবে দিয়েও আমরা শুরু করি। তো এইভাবে করে তোমরা শিখে নিবে। এরপরে হচ্ছে দেখো 9-এ কি বলেছে, 9-এ বলেছে হচ্ছে রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং সিচুয়েশন। এই যে নিচে তোমাকে কয়েকটা সিচুয়েশান, ফ্যাক্ট, ক্যারেক্টার, টাইম বলে দিয়েছে, এইগুলার ভিত্তিতে তোমাকে
নিজে থেকে একটা গল্প তৈরি করতে হবে। এবং এই যে গল্প তৈরির একটা ব্যাপার, সেটা কিন্তু আমরা আমাদের বইয়ে পেয়েছিলাম। ওলফের যে একটা ফ্যামিলি ছিল, ইনটু দ্য ওয়াইল্ড লাইফ, অর্থাৎ তোমাদের 115 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু যেটা হয়েছে, 115, 116। 115তে তোমাকে কিছু হিন্টস দিয়ে দিয়েছে, আর 116 থেকে হচ্ছে ওই গল্পটা লিখেছে এবং গল্পের নাম দিয়েছিল হচ্ছে ইনটু দ্য ওয়াইল্ড লাইফ, যেখানে একটা ওল্ড ফ্যামিলির একটা পাপি হারিয়ে গিয়েছিল এবং তাকে কিভাবে খুঁজে পেলো সেটা নিয়ে পুরো একটা স্টোরি বর্ণনা করা হয়েছে। সো ওই পাপিটা কি করলো, সে কিন্তু তার বাসায় যাওয়ার যে রাস্তা সেটা হারিয়ে ফেললো। পরে হাতি এবং বানরের সহযোগিতায় সে তার বাবা মায়ের কাছে ফিরে আসলো। তো ওরকমই একটা ঘটনা যে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে, তুমি তোমার পথ হারিয়ে ফেলেছ। এবং কোথায় হারিয়ে ফেলেছ সেটা হতে পারে একটা বিজি সিটিতে, অথবা কোনো একটা প্রত্যন্ত গ্রামে অর্থাৎ রিমোট ভিলেজ, অথবা কোনো ফরেস্ট বা জঙ্গলে। হ্যাঁ, এখানে ক্যারেক্টার্স হচ্ছে তুমি নিজে অর্থাৎ ইউরসেলফ, আর হচ্ছে আদার পারসনস, আরও কিছু ব্যক্তি রয়েছে। এরপর টাইমটা বলেছে লাস্ট স্যাটারডে, অর্থাৎ গত শনিবারের ঘটনা। তো এইভাবে করে তুমি পথ হারিয়ে ফেলেছ, কিভাবে তুমি এখন তোমার নিজের বাসায় ফেরত আসলেও কে তোমাকে সাহায্য করেছে, এই ধরনের বর্ণনা দিয়ে একটা ছোট্ট গল্প লিখবে, ঠিক আছে? এবং এটার জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে, কিছু জিনিস মেনটেন করতে হবে। এখানে বলেছে বিগিনিং এবং ক্লোজিং থাকবে, অর্থাৎ শুরু এবং শেষটা কীভাবে সেটা থাকতে হবে, একটা নির্দিষ্ট থিম থাকবে, টাইমের উল্লেখ থাকবে এবং কোন জায়গায় ঘটনাটা ঘটেছে সেটার উল্লেখ থাকবে। এরপর রয়েছে হচ্ছে ক্যারেক্টার্স অ্যান্ড ইনসিডেন্টস, তোমাদের ওখানে কী কী চরিত্র রয়েছিল ওই গল্পে এবং কী কী ঘটনা ঘটেছে সেটা লিখবে।